বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনা পর্ব হচ্ছে সাক্ষ্য আইন। আমরা সাক্ষ্য আইন মোটামুটি 78 পর্যন্ত শেষ করেছিলাম। বাকিগুলো হচ্ছে কিছু আইনগত অনুমান রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের দালিলিক কিছু ডকুমেন্টারি বিষয় রয়েছে, সেগুলো আমরা এই অধ্যায়গুলো 79 থেকে একদম 90 100 পর্যন্ত আমরা এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী আলোচনা করব। আমরা ওগুলো এখানে গুরুত্বপূর্ণ দুই তিনটা ধারা আছে শুধু এমসিকিউর জন্য, 90 যেগুলো সংশোধিত হয়েছে, 90 এর ওদিকে আমরা যে যেগুলো দুই একটা দেখবো ওগুলো পরে, এগুলো সমস্যা নেই, আমি বলবো যে কোনগুলো দেখা লাগবে কি লাগবে না। আর একটা বিষয় বলে নেই, আপনাদের সরকারি কর্মচারী পড়াচ্ছিলাম ওই 37 ক যেটা, এটা হচ্ছে রিডিং পড়ে নিন, ওটা হচ্ছে এমসিকিউ, ওখানে অন্য কিছু নেই, রিটার্নের কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আজকের উপস্থাপন পর্ব হচ্ছে সাক্ষ্য আইনে 101 থেকে আমরা 14 পর্যন্ত দেখবো। খুবই সহজ, জাস্ট ভাষাগত একটা ধারা থেকে আরেকটা ধারা কিছু পার্থক্য রয়েছে, সেটা মনোযোগ দেন। অনেকেই পড়ছেন, অনেকে যারা নতুন তারা একটু মনোযোগ দিবেন নতুন করে। আমি শুরুতে একটা গল্প দিয়ে শুরু করতেছি। গল্পটা হচ্ছে ছোট্ট একটা গল্প, সেটা হচ্ছে সত্যের অনুসন্ধান। সবাই মনোযোগ দিন, গল্পটা একটু মনোযোগ দিন, ভালো লাগবে। আচ্ছা, এখানে আমাদের যে অধ্যায়, এটা হচ্ছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফটা হচ্ছে প্রমাণ। বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব। এখানে বুঝা বোঝে, প্রমাণের যে বুঝাটা, যে এখানে বলে না যে আপনি মনে করেন মাথায় একটা বুঝা দিছি, এই বুঝাটা নামান, এরকম না। প্রমাণের বুঝা মানে আপনার যে প্রমাণটা, প্রমাণের যে দায়িত্বটা, এই দায়িত্বটা সাক্ষ্য নিয়ে বলছে। আপনি বাদী, আপনি একটা মামলা করছেন, আদালতে আপনিই প্রমাণ করবেন। এখন বিবাদে যদি মনে করে যে এর এগেনস্টে কথা বলবে, সে প্রমাণ করবে, যে সে যে বলে আমি অপরাধ করিনি, সেও প্রমাণ করবে। যে পক্ষ হারবে, যে পক্ষ জিতবে, হারলেও যদি সে পক্ষ মনে করে, আর জিতলেও সে পক্ষ তো জিতেই গেল, এবং সেও প্রমাণ করবে যে আমার জিতার এই কারণ। আচ্ছা, গল্পটা নেই, সবাই একটু দুইটা গল্প পরে আমরা উপর দিকে উঠবো। গল্পটা হচ্ছে সত্যের অনুসন্ধানে, সত্যের সন্ধান। এক গ্রামে রফিক নামে একজন ব্যক্তি ছিল। সে তার জমির মালিকানা নিয়ে অন্য গ্রামে বাস করা মানুষের আব্দুলের সাথে বিবাদে জড়িয়েছিল। আদালতে এই মামলাটা চলতেছিল। আমরা মোটামুটি এগুলো বাস্তবের সাথে উদাহরণ, বুঝতে পারছেন? এখন রফিক যে ব্যক্তি জমির মালিকানা নিয়ে গ্রামে বাস করে কাশা আব্দুলের সাথে বিবাদ জড়িয়েছিল। এখন আদালতে এই মামলাটি চলমান ছিল। প্রমাণের বোঝা কার ছিল, প্রমাণের দায়িত্বটা কার ছিল, প্রথম প্রশ্ন করছে। যেহেতু আহ আহ, আব্দুলের সাথে বিবাদে জড়াইছিল, মামলা হলো, তাহলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে প্রমাণের বোঝা কার ছিল। প্রথম প্রশ্ন, প্রমাণের দায়িত্ব, বোঝাটা মনে করবেন দায়িত্ব। অনেকেই বোঝা অন্য কিছু মনে করতেছে। প্রমাণের দায়িত্বটা হচ্ছে এই বোঝাটা হচ্ছে দায়িত্ব মনে করে, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই, এটা আমি লিখছি এইভাবে। এটা রফিক দাবি করেছিল জমিটি তার। যেহেতু আব্দুলের সাথে তার বিবাদ, তাহলে রফিক দাবি করেছিল জমিটি তার। তার প্রমাণের বোঝা রফিকের উপর ছিল। তাহলে প্রমাণের দায়িত্ব কার ছিল? রফিকের উপরই থাকবে। যেহেতু সে দাবি করতেছে এই জমি আমার, বিবাদে জড়াইতেই পারে। আমরা গ্রাম অঞ্চল, আমরা যখন মফস্বলে কাজ করবো দেখতেই পারে, কিন্তু জমি জমা যদিও পুলিশের কাজ না, বাট আইন শৃঙ্খলা, সেখানে যদি কোনো আহ, আহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয়, এবং শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে আমরা সেগুলো দেখবো আর কি। আচ্ছা, মালিকানা প্রমাণ করতে রফিক জমির নথি। এই রফিক কি করলো, যে আপনি যে মালিক, ঠিক আছে, তাহলে জমির মালিকানা, এই মালিকানা প্রমাণ করার জন্য আমরা 110-এ দেখবো সরাসরি, যে মালিকানা প্রমাণ করার জন্য 110 উপস্থাপন করবো। কিছু কিছু ভাষা আমার নিবেন, আমি কোন কথাগুলো বলি, সব ধারা মুখস্থ করার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে আজীবনের জন্য, ওটা মাথায় থাকবে। আচ্ছা, তার পূর্বপুরুষের দলিল দেখালো। এই রফিক কি করলো, পূর্বপুরুষের দলিল দেখালো। আদালত চাইলে আরো কিছু প্রমাণ দেন, যে আপনি ঠিক আছে, আপনার নথি টথি পূর্বপুরুষের দলিল দেখাচ্ছেন, আপনার ঠিক আছে, কিন্তু আরো কিছু নথি চাচ্ছে। একই সময়ে আব্দুল বলল, সেই সময় আব্দুল উপস্থিত, আব্দুল বলল, এই জমি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করেছি, এটি আমার ভূমি। প্রতিপক্ষ যে অপোজিশন, যে সে বলতেছে, মুসাইদ ভাই, আপনার করেন, ক্লাসটা মনোযোগ নষ্ট করে দেন না, আমি অন্য একটা জায়গায় চলতে থাকি, হারিয়ে ফেলবো। একই সময় আব্দুল বলল, এই জমি দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করেছি, এটি আমার ভূমি। তখন নির্দিষ্ট সত্য প্রমাণের বোঝা আব্দুল উপর চলে গেল। 101, 102, 103, এই যে বিষয়গুলো, প্রত্যেকটা ধারা কিন্তু ধারা আছে এখানে, কিন্তু হাইড করে রাখা বা বুঝতেছে বিষয়গুলো, যে এক একটা একটা কথাগুলো আলাদা আলাদা যার দিকে যাচ্ছে। তো এখন যেহেতু আব্দুল্লাহ বলতেছে যে আমি দীর্ঘদিন ব্যবহার করেছি, এটা আমার ভূমি, তখন নির্দিষ্ট সত্য যে বোঝার জন্য আব্দুল অন্যজনের কাছে চলে, অপোজিশন পার্টিকে চলে গেল। আচ্ছা, রফিকের পক্ষের একজন সাক্ষী বলল, তার যে সাক্ষী রয়েছে বলল, আমি দেখেছি এই জমিতে রফিকের পুরোপুরি 20 বছর আগে বাস করতো। একজন সাক্ষীকে ডাকা হয়েছে, সে বলতেছে, স্যার, মহামান্য আদালত, আমি তো 20 বছর ধরে দেখি যে তার পুরোপুরি ব্যবহার করে আগে বাস করতো। আদালত তখন সাক্ষ্য প্রমাণ গ্রহণযোগ্য কিনা, সাক্ষ্য প্রমাণ যে সে দাঁড়া করালো, এটা গ্রহণযোগ্য কিনা তা প্রমাণের দায়িত্ব রফিকের উপর পক্ষে যাচাই করলো। এই যে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য অন্য যে ব্যক্তি যে দায়িত্ব কথা বললো, একজন সাদ্দাম একটা কথা বললো, সাদ্দামের পক্ষে আমি একটা কথা বললাম যে হ্যাঁ আমি দেখছি স্যার, আমি জানি, এই যে তখন কিন্তু আবার ধারাটা চেঞ্জ হয়ে গেল, ধারা আসতেছে একদমই হয়ে গেল। আরেকটি ঘটনা,
যদি রফিক বলেন, ক্লাস কত 27, থ্যাংক ইউ। আরেকটা ঘটনা, যদি রফিক বললেন আমি বিশ্বাস করি এই জমিটা আমি কিনেছি সৎভাবে, আরেক ভাবে বলতেছে আরেকটা ঘটনা, তাহলে এই যে আমি, সে সৎভাবে কিনছে, সে কিন্তু অনেস্টলি বলতেছে যে আমি এটাকে সৎভাবে কিনছি, অন্যায় ভাবে এটা আমি যাচাই বাছাই করে নিছি, তাহলে তখন সততা প্রমাণের যে দায়িত্ব, এই যে সততা প্রমাণ করার যে দায়িত্বটা তার একটু পড়বে, এটা যে আপনি সৎভাবে কিনছেন। তাহলে শেষে আদালত সমস্ত প্রমাণ দেখে সিদ্ধান্ত দিল যে রফিকের মালিকানা প্রমাণ যথেষ্ট। যে শেষে আদালত একটা ডিসিশন দিল কি, যে এটা রফিকের মালিকানার জন্য যথেষ্ট, তবে যে 110-এ যেটা গেলাম। আচ্ছা, এখন আসেন আর সত্যপুর আদালতের রহস্যটা কি করলো, এটা মনোযোগ দেন এই গল্পে। আরেকটা গল্প গেলাম, যে সত্যপুর আদালতের রহস্যটা কি উদ্ঘাটন করলো। পর্ব 1, মামলা শুরু। মামলাটা শুরু হলো 101 থেকে 103 পর্যন্ত। সত্যপুরে কি ঘটলো, সত্যপুরে গ্রামে হঠাৎ একদিন খবর ছড়িয়ে পড়লো। কি খবর ছড়িয়ে পড়লো, গ্রামের ধনী ব্যবসায়ী করিম সাহেবের সিন্দুক থেকে স্বর্ণহার হারিয়ে গেছে। গ্রামের ভিতরে ধনী ব্যবসায়ী করিম নামক জিনিসের সিন্ধুক, তার একটা সিন্ধুক ছিল, সেখান থেকে স্বর্ণের যে হারগুলো ছিল হারিয়ে গেছে। আচ্ছা, করিম সাহেব অভিযোগ করলেন, করিম অভিযোগ করলেন আমার হার চুরি করেছে আমার কর্মচারী জামাল। বুঝতে পারছেন, সে কিন্তু বলেই দিছে যে আমার যে সিন্ধুক ছিল, আমার বাসায় যে যে কর্মচারী ছিল সেই চুরি করছে। এখন আদালতে মামলা হলো, এখানে প্রমাণের দায়িত্ব কার? কেউ কোনো কথা বলবে না, শুনে যান, আমি কোনো কারো কথা প্রশ্ন করিনি। এখানেও কিছু তাকান, মনোযোগ দেন, ব্রেনটাকে এদিকে অ্যাটেনশন করেন। তাহলে এখানে 101, মামলার প্রমাণের দায়িত্ব, প্রমাণের বোঝা মানে আমি বলছি এখানে আপনারা বুঝবেন দায়িত্ব, একটু লিখে দিয়ে একটু ভালো হবে আপনাদের। আচ্ছা, প্রমাণের দায়িত্ব 101-এ বলছে প্রমাণের দায়িত্ব। যেহেতু করিম সাহেব অভিযোগ করেছেন, যেহেতু করিম সাহেব অভিযোগ করেছেন, তারই প্রমাণ করার দায়িত্ব, তাহলে 101 দ্বারা ক্লিয়ার। মনোযোগ, গল্প বলবো, শেষ করতেছি। যেহেতু করিম সাহেব অভিযোগ করেছেন, তাই প্রমাণ করার দায়িত্ব। যেহেতু জামাল নিচে, তো আপনি প্রমাণ করবেন জামাল কিভাবে নিচ্ছে, আপনি কি সিসি ফুটেজ দেখাবেন নাকি কোনো আপনি দেখছেন, কেউ দেখছে, এটা আপনি প্রমাণ করবেন। যে অভিযোগ করবে তাকেই প্রমাণ করতে হবে, এক কথায় মামলার বাদী বাদী যিনি অভিযোগ করবেন তিনিই কি করবেন, প্রমাণের দায়িত্ব তার উপরে, এক কথায় 101। 101 কিন্তু গল্পে শেষ, ওখানে আপনারা যেটা যেভাবে আছে মেন বই যেভাবে আছে উদাহরণ সব পড়ে নেবেন। জাস্ট এইটুকু মনে রাখবেন, যে 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 অভিযোগ করবে তাকেই প্রমাণ করতে হবে, এটা হলো মূল কথা, তাকে প্রমাণ করতে হবে। 102 পরে আসি, আমরা কিন্তু সত্যপরে গল্প রহস্যে আছি। প্রমাণের দায়িত্ব কার উপর, এখন শুধু আগেটা বলছে অভিযোগকারীর কথা বললো, এখন প্রমাণের দায়িত্ব কার উপর একটা প্রশ্ন ছড়ে দিছে। বিচারক বললেন, বিচারক কি বললেন, যদি কোনো প্রমাণ যদি না থাকে তাহলে কার ক্ষতি হবে। যে খুব সুন্দর একটা কথা বলছে, আদালত বিচারক বলতেছে যদি প্রমাণ না থাকে, তাহলে প্রমাণ যদি না থাকে তো হারিয়ে যাবে এক পার্টি, হারবে না। সাদ্দাম একটা মামলা করছে, বলতে সাদ্দাম সাহেব আপনার এই যে আপনি যে মামলা করেছেন আপনার কোনো ডকুমেন্ট আছে? স্যার আমার কাছে কোনো ডকুমেন্ট, মৌখিক আমাকে সে স্যার টাকাটা দিচ্ছে, স্যার এটা আমার টাকাটা দিছে, আমি এটা আমি আমি নিজেই সাক্ষী। প্রমাণ না থাকলে আপনার মৌখিক যত হলো সাক্ষী নেই কিছু নেই, তাহলে কি আপনি হেরে যাচ্ছেন, তাহলে ক্ষতিটা কার হবে, আপনারই হচ্ছে। আচ্ছা, বাদীর হচ্ছে, তাহলে উত্তর করিম সাহেবের, উত্তরটা হচ্ছে আপনারই, সাদ্দাম বা করিম সাহেবের। অতএব এই প্রমাণের দায়িত্ব তারই উপর, আপনি হারলেও আপনার উপর, আপনি যদি হারেন বা জিতেন আপনার উপর। 102। আচ্ছা, 103, সাক্ষ্য আইন 103, নির্দিষ্ট সত্য প্রমাণ। নির্দিষ্ট সত্য যেটা বলে যে নির্দিষ্ট সত্য প্রমাণ করার দায়িত্ব, যেটা দেখলেন একটু গল্পে, করিম সাহেব বললেন আমি নিজ চোখে দেখেছি জামাল সিন্ধুকের কাছে ছিল। এটা কিন্তু সত্য প্রমাণ করার জন্য যদি দেখে, এই যে নির্দিষ্ট ঘটনা প্রমাণ করার দায়িত্ব তার। যদি সে নির্দিষ্ট করে ডেফিনেটলি কোনো একটা ঘটনাকে যদি ফ্যাক্টকে করতে চায়, প্রমাণ করতে চায়, তাহলে দায়িত্ব তার। এই নির্দিষ্ট কোনো কিছু যদি বলে, দেখবেন আপনার মেন বইতে নির্দিষ্ট কিছু প্রমাণ করার জন্য, সেটা হচ্ছে 103। তাহলে করিম সাহেব বললেন আমি নিজে চোখে দেখেছি জামাল সিদ্দিকের কাছে ছিল, এই নির্দিষ্ট ঘটনাটা প্রমাণ করার দায়িত্ব তার, সে প্রমাণ করবে। এখন আসে অদ্ভুত মোড়। মোড়টা কি হলো, অদ্ভুত মোড়টা ঘুরে গেল 104 থেকে 106 পর্যন্ত। করিম সাহেব, অদ্ভুত মোড়টা কি হলো, করিম সাহেব একটি ভিডিও ফুটেজ দেখালেন। করিম সাহেবের বাসায় সিন্ধুক তৈরি হয়েছে, করিম সাহেব ভিডিও ফুটেজ দিয়ে গেলেন। এখন 104-এ যেটা বলছে সাক্ষ্য গ্রহণযোগ্য কি, সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য এই এই 104-এ আপনার দেখবেন কথাটা বলা আছে। তাহলে সাক্ষ্যটা নিল যে এই যে ভিডিও ফুটেজ, এটাকে গ্রহণযোগ্য, সিসি ফুটেজ গ্রহণযোগ্য হলো। এখন কথা হচ্ছে ভিডিওটি সত্যি বৈধ কিনা তা আগে প্রমাণ করতে হবে। এখন আসলে কি ভিডিওটা কি তারই কিনা, ওই বাসার কিনা, ওই ছেলে ছিল জামারি ছিল কিনা, সত্য কিনা আগে প্রমাণ করতে হবে। যেহেতু আমরা জানি অন্যান্য আইন বা আমরা জানি সিসি ফুটেজ রেকর্ড এগুলো অবশ্যই বৈধ রয়েছে দালিলিক প্রমাণ হিসেবে, ডিজিটাল প্রমাণ। তাহলে 104 সাক্ষ্য গ্রহণযোগ্য কি, তাহলে ভিডিওটা সত্য বৈধ কিনা তা আগে প্রমাণ করতে হবে। অর্থাৎ
প্রমাণ গ্রহণযোগ্য করার দায়িত্ব তার। প্রমাণকে গ্রহণযোগ্য করার জন্য যা যা কানেক্টিভিটি, কানেকশন বা ডকুমেন্টেশন যাই বলে, দায়িত্ব তার, গ্রহণযোগ্য করার দায়িত্ব তার, তাকেই দেখাতে হবে এটাই সঠিক। আচ্ছা, 104 ক্লিয়ার। এখন আরেকটু আসেন, 104 আছে। এদিকে জামাল বলল, হ্যাঁ আমি সিন্ধুর কাছে গিয়েছিলাম, আমি সিন্ধুরে গিয়েছিলাম, কিন্তু আমি হার নেইনি। এই যে জামাল অপোজিট ভাবে আবার সে যেহেতু সিন্ধুক থেকে করিমের থেকে হারাইছে, জামালকে সন্দেহ করে। জামাল আর বলতেছে, হ্যাঁ আমি সিন্ধুর কাছে গিয়েছিলাম, বাট কিন্তু আমি হার নেইনি, আমি গিয়েছিলাম মালিকের নির্দেশে। মানে সে মালিকের ইয়ে দিল যে মালিকের নির্দেশে আমি ওখানে গিয়েছিলাম। দেখেন ঘটনা কোন দিক হলো। এখন 104 ব্যতিক্রমের দায়িত্ব। যে ব্যতিক্রমের দায়িত্বটা কি? জামাল বলেছে সে নির্দোষ, সে বলছে আমি খুন করিনি, আমি মার্ডার করিনি। হ্যাঁ, আর বিশেষ ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আচ্ছা আসতেছি আসতেছি, জামাল বলেছে সে নির্দোষ কারণ সে মালিক অনুমতি দিয়ে গেছে। সে তো বললো যে আমি নির্দোষ, আমি মালিক অনুমতি নিয়ে গেছি। এখন এই ব্যতিক্রম প্রমাণ করার দায়িত্ব জামালের। জামাল প্রমাণ করবে ব্যতিক্রমটা। ব্যতিক্রমটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে প্রায়, খুবই চমৎকার। আপনার পড়ে দেখে মেন বইয়ে খুবই ভালো লাগবে এটা। জাস্ট এটা মনে রাখার জন্য দিলাম যে বিশেষ ব্যতিক্রমের ক্ষেত্রে 105 হবে ব্যতিক্রমের দাবি। 106 বিশেষ জ্ঞান, মনোযোগ দেন। বিশেষ জ্ঞানের বিষয়ে প্রমাণ করার দায়িত্ব। বিশেষ জ্ঞানটা কেন তার কাছেই থাকবে। ওখানে আপনার 106 আপনার দেখবেন ট্রেনের একটা উদাহরণ রয়েছে, টিকেটের একটা, ট্রেন টিকেটের একটা উদাহরণ মেবি কেউ আছে। এই নাজমুল বলতো যে ওখানে 106 ট্রেনের টিকেটের মনে একটা উদাহরণ আছে, দেখো তো উদাহরণটা কি আছে 106 আছে? স্যার এখানে স্যার বলতে একটা উদাহরণ, কোন ব্যক্তি যখন এমন ইচ্ছা না, প্রণীত হয়, কোন একটি কার্য করে আচ্ছা ঠিক যে আছে, রাখো ইচ্ছা উক্ত রাখো, কার্য আস্তে আস্তে রাখো রাখো রাখো, পরিস্থিতি। বুঝতে পারছি, ট্রেনের রাখো টিকিট স্টপ। আছে স্যার, ট্রেনের টিকিট আছে। আচ্ছা স্যার, আছে স্যার, আমি এটাই আছে বলছি, আমি ভাই দুইটা এটাই বলতে চাইলাম। মানে ট্রেনে বিশেষ জ্ঞানের আচ্ছা বিষয়, যে ট্রেনের টিকিট, আপনি ট্রেনের টিকিট কাটছেন, আপনি তো সেটা জানেন, যে জ্ঞান রাখে যে টিকিট আমাকে দেখাতে হবে। তো যাই হোক, এটা মনে করেন ক্লাস শেষে একটু মনে করেন, একটু গল্প করবেন এটা বিষয়। আচ্ছা, বিশেষ জ্ঞানের বিষয়টা তাকে রাখতে হয়। তো বিচারক বললেন, এখানে আমরা অন্যদিকে যাচ্ছি। বিচারক বললেন, তুমি কেন গিয়েছিলে? আদালত যখন বললো তুমি কেন গিয়েছিলে ওখানে, সে তো বিশেষ ব্যতিক্রম বললো, আমি যা আমাকে মালিক পাঠাইছিল। এখন বিচারক বললো 106 বিশেষ জ্ঞানের ক্ষেত্রে তুমি কেন গিয়েছিলে, তা তো তোমার বিশেষ জানার কথা, তোমার বিশেষ জানার কথা, এটা প্রমাণের দায়িত্ব তোমার। 105-এ যখন ব্যতিক্রমের কথা বলতেছেন, দায়িত্ব তার হয়ে যাচ্ছে, তাহলে বিশেষ জ্ঞানটা তুমি যে কেন গেছো, তোমারই জানার কথা, এটাই তোমার প্রমাণের দায়িত্ব, তোমাকেই প্রমাণ করতে হবে। পরীক্ষায় বিশেষ ট্রেনের যে টিকেটের উদাহরণটা সরাসরি চলে আসে, এগুলো একটু পড়বেন, পড়লে মোটামুটি মাথায় থাকবে। আচ্ছা, এখন আসি, মোটামুটি একটা দুইটা ঘটনা শেষ। পর্ব 3, হারিয়ে যাওয়া চাচা। পর্ব 3-এ আমরা দেখবো হারিয়ে যাওয়া চাচা, একজন চাচা হারিয়ে গেছে। 107 থেকে 108 পর্যন্ত দেখবো। এখানে বলছে মামলার মাঝখানে জানা গেল, এই মামলারই মাঝখানে জানা গেল, হারটি করিম সাহেবের চাচার ছিল। এখন আরেকটু দিল যে মামলার মাঝখানে জানা গেল যে এই হারটা করিম সাহেবের চাচার ছিল, তার চাচার। কিন্তু চাচা 8 বছর ধরে নিখোঁজ। বুঝতে পারছেন? তার মানে কি, ঘটনা খুব খুব ইন্টারেস্টিং না? এদিকে আহ, আহ, ওই করিম সাহেবের সিন্ধুক থেকে হাট চুরি হয়ে গেল। ওখানে জামাল উপস্থিত, তারা দেখলো। জামাল বলতেছে যে আহ, সে করিম বললো জামালই নিছে, জামাল ছাড়া কেউ কিছু করতে পারে। আবার জামাল জিজ্ঞেস করছে যে তুমি এখানে, তুমি তো ছিলে, বলতেছে আমি আমি ওখানে গিয়েছি, আপনার নির্দেশে গেছি, কিন্তু আমি এটা নেইনি। এই যে ব্যতিক্রম ক্ষেত্রে। এখন আরেকটা পর্ব 3 যায় দেখা গেল যে মামলার মাঝখানে জানা গেছে হাটে ছিল চাচার, আবার চাচা কিন্তু 8 বছর ধরে নিখোঁজ। তার মানে কি বোঝা যাচ্ছে, চাচাকে নিয়ে ভাগছে? হতে পারে না? হতে পারে, ধরে নিতে পারি। আচ্ছা, তদন্তের বিষয়। এখন একটু সাথে বলতেছি, যদি কেউ 30 বছরের মধ্যে জীবিত ছিল, যদি কেউ 30 বছরের মধ্যে জীবিত ছিল, তাকে মৃত প্রমাণ করতে হলে প্রমাণ লাগবে। মানে 30 বছরের মধ্যে জীবিত ছিল, আপনার মেন বই দেখবেন যে যদি জীবিত, তাহলে যদি তাকে যদি কেউ মৃত প্রমাণ করে যে জীবিত ছিল 30 বছর, তাহলে মৃত প্রমাণ করতে তাহলে প্রমাণ লাগবে। প্রমাণ করার জন্য যা যা আপনার দরকার আপনি করবেন, সমস্যা নেই। এখন 108, কেউ যদি 7 বছর নিখোঁজ থাকে, 108-এ বলছে কেউ যদি 7 বছর নিখোঁজ থাকে, আদালত ধরে নিতে পারে সে মৃত। মানে যদি ধরে নিতে পারে, আদালত অনেক কিছু ধরতে পারে, যদি নিখোঁজ থাকে ধরে নিতে পারে সে মৃত। এখন যদি বিপরীত প্রমাণ না থাকে, এটা বলছে একটা কন্ডিশন, বিপরীত প্রমাণ না থাকে। 107 হচ্ছে 30 বছর জীবিত, মৃত প্রমাণ করতে প্রমাণ লাগবে। আর নিখোঁজ হয়ে গেছে, যদি ধরে নিতে পারে সে নিখোঁজ, আদালত ধরে নিতে পারে সে মৃত, যদি বিপরীত প্রমাণ না থাকে। বুঝতে পারছেন? এটা একটু মেন বই দেখবেন, খুব সহজ, পারবেন এটা। আচ্ছা, এখন আসেন সম্পর্কের জট 109 থেকে 112। সম্পর্কে একটা জট কেমন? আচ্ছা, মামলায় নতুন প্রশ্ন উঠলো।
মামলা একটা নতুন একটা প্রশ্ন এরাইজ হয়েছে। কি প্রশ্ন? আচ্ছা, জামাল কি সত্যিই করিমের কর্মচারী? এই যে জামাল কি আসলেই কর্মচারী ছিল? জামাল কি সত্যিই করিমের কর্মচারী ছিল? একটা প্রশ্ন রয়েছে। 109 সম্পর্কের প্রমাণ। 109 হচ্ছে আপনার এই যে কর্মচারী যে মালিক, তারা দোকানে বসে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, কর্মচারী ও মালিক সম্পর্কে প্রমাণ করতে হবে। এটা দেখবেন মালিকানা কর্মচারী মালিক, ওখানে যে পড়বেন দেখবেন কর্মচারী ও মালিক সম্পর্কে প্রমাণ করতে হবে 109। আর 110 হচ্ছে মালিকানা প্রমাণ, যেটা আপনার বলে মালিকানা প্রমাণ দলিলের ভিত্তিতে। হার্টির মালিকানা প্রমাণ করতে হলে শুধু হার না, জমি জমা যেটা যে কোনো মালিকানা প্রমাণ করতে পারে। তা হার্টির প্রকৃত মালিক কে? আসলে এই হার্টের প্রকৃত মালিককে সে বললো তার চাচার, বললো তাকে, সে যে মালিকানা দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। এখন দাবি তো একজন করতেছে, করিম তো বলতেছে, বাট সে তো গল্পের মাঝখানে বলতেছে এটা ছিল তার চাচা। এখন সে তো আবার নিখোঁজ, আমরা এদিকে দেখলাম। যদি এখন বলতেছে মালিকানা প্রমাণ যে দাবি করবে সেই তাকেই প্রমাণ করতে হবে। 110। 111 বিশ্বাসের সম্পর্ক। বিশ্বাসের সম্পর্ক এখন করিম এবং জামাল, করিম হচ্ছে যে মালিক আর জামাল হচ্ছে কি, জামাল হচ্ছে তার কর্মচারী। এখন এই যে যে তাদের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক থাকে, যেমন এখন তাকে কর্মচারী হিসেবে রাখছে, তাকে হিসাব রক্ষক হিসেবে তাকে জানে। তাহলে হিসাব রক্ষক জানে তার সততা, তার ভিতরে কি এই সততা প্রমাণের বিশেষভাবে আসতে পারে বিশ্বাসের সম্পর্ক। বুঝতে পারছেন? যদি করিম জামালের মধ্যে বিশ্বাসের সম্পর্ক থাকে তেমন হিসাব রক্ষক, তাহলে সততার প্রমাণ দায়িত্ব এইটা কি বিশেষভাবে আসতে পারে। এই হলো 111। 112 বিবাহকালে জন্ম। 112 যেটা আমরা 280 দিন পাবো আর কি। বিবাহকালে জন্ম, কিভাবে সন্তান জন্ম। এখানে গ্রামের আরেকটা মামলা উঠে এলো, আরেকটা উঠে আসছে যে এখানে একটা শিশুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে যদি শিশুটি বিবাহের সময় জন্মায়, আদালত ধরে নেবে সে বৈধ সন্তান। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত প্রমাণের ক্ষেত্রে কাজে লাগে, দেখবেন কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ এটা এই 112 বিবাহ কালের জন্য। 112 একটু রিডিংটা পড়ে নেবেন। সর্বশেষ 113 ইম্পর্টেন্ট। 114 আমরা একটু দেখবো। 14টা হচ্ছে আদালত অনুমান, যেটা হচ্ছে চূড়ান্ত আদালত অনুমান নেবে ঘটনাগত। এটা আমি আর একটু ক্লিয়ার করে দিই। শেষ পর্বে গিয়ে আদালত অনুমান 114টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধারাটা যতগুলো উদাহরণ আছে পড়ে নিবেন, যতগুলো উদাহরণ আছে পড়ে নিবেন। সবশেষে বিচারক বললেন, আদালত অভিজ্ঞতার ভিত্তিতে কিছু কিছু সময় অনুমান করতে পারে। সবসময় আদালত তার সৎ বিবেচনা দিতে পারে। কিছু কিছু অভিজ্ঞতার ভিত্তিতে, আদালতের যে অভিজ্ঞতা রয়েছে, কোন কোন বিষয় নিবেন, কোন কোন গোচরে নিবেন নিবেন না, এগুলো আপনারা পড়ে আসেন। এখন কথা হচ্ছে যে আদালতের যে সাধারণ অভিজ্ঞতা রয়েছে কিছু কিছু বিষয় অনুমান করতে পারে। যেমন কেউ হঠাৎ পালিয়ে গেলে সন্দেহ হতে পারে। And ওই যে আমি আপনাদের বলছিলাম, ওই যে এলাকায় মুন্সি ঢুকছে রে আপনার বাড়িতে, বাড়ির অনেক বাড়ি বড় বাড়ি। এখন আপনার একটা পুলিশ বা একটা কনস্টেবল বাড়িতে গেছে। এখন আপনি বললেন, জুড়ে বললেন বাড়িতে মুন্সি আসছে, জুড়ে বললেন। এখন এই যে তারা কিন্তু গোপন ভাবে একটা শব্দ ইউজ করলো। এই যে মুন্সি শব্দ মানে কি, এখানে বোঝাচ্ছে যে এরকম শব্দ হলো পুলিশ আসলে বা কেউ অন্য আইন শৃঙ্খলা বা কেউ আসলে র্যাবটা বলবো মুন্সি, এই মসজিদ থেকে মুন্সি আইছে রে, তার বুঝবো কে পুলিশ আইছে। তার মানে সে কি করবে, সে পালায় যাবে। যে বাড়ি থেকে আসামি বাড়ি থেকে কেউ আসলে এরকম কেউ যদি হঠাৎ করে পালিয়ে যায় সন্দেহ হতে পারে। আপনি অথবা ওই যে আমি বলছিলাম ঘটনাটা যে আপনি আজকে জামিনে আসছেন, আর আজকে আসছেন, আজকে ডাকাতি হয়েছে, আর আপনি কি করলেন, আপনি চুরান পুলিশ পুলিশ আপনি তো করেন নাই, কিন্তু ওই যে পাপে টানে। এখন আপনি আসলেন, আপনি এটা চুরি হলেন, পুলিশ তো আপনারই খুঁজবে, তখন কি করলো, আমি তো খুঁজবেই, তা আমি আগে পালায় যাই। সে কি করলো, সে ভয়ে পালায় চলে গেছে। কেন পালাবে? আদালত অনুমান করবে, অর্থাৎ কেউ পালিয়ে গেলে সন্দেহ হতে পারে। স্বাভাবিক ঘটনা থেকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া যায়। এই যে স্বাভাবিক ঘটনা থেকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া যায়। অবশেষে দেখা গেল হারটি আসলে করিম আত্মীয়ই লুকিয়ে রেখেছিল। তার মানে অবশেষে দেখা গেল কি, অবশেষে দেখা গেল এই যে হারের যে গল্পটা বললাম, যে স্বর্ণের হার করিমের যে আত্মীয়, তার করিমের আত্মীয় কি লুকিয়ে রেখেছিল। জামাল নির্দোষ প্রমাণিত হলো। সর্বশেষ কি হলো, জামাল নির্দোষ প্রমাণিত হলো। আদালত তাকে কি করলো, বেকসুর বা মামলা পুরোপুরি খালাস দিয়ে দিল, মামলা থেকে অব্যাহতি দিয়ে দিল। দেখ সহজভাবে মনে রাখার জন্য আরেকটা কৌশল আমরা দেখবো। যে অভিযোগ করবে সে সে প্রমাণ দিবে। যে বাদীর কথা যে ব্যতিক্রম বলবে, প্রমাণ সেই দিবে। যে ব্যতিক্রম প্রমাণ তার হয়ে, দেখবেন আপনার ওখানে ডিক্লারেশনের কথা বলা রয়েছে। আপনাদের উদাহরণ দেখবেন, যে বিষয়ে তথ্য জানে সেও প্রমাণ দিবে, যে আমি তথ্য জানি নির্দিষ্ট করে আমি এর পক্ষে আমি কথা বলবো সেও দেবে। তাহলে যে অভিযোগ করবে সেও প্রমাণ দিবে, যে ব্যতিক্রম বলবে সেও প্রমাণ দিবে, যে বিশেষ তথ্য জানে সেও প্রমাণ দিবে। 7 বছর নিখোঁজ মৃত ধরে নেওয়া যায়। আর আদালত কিছু কিছু বিষয় কি নেবে, অনুমান করতে পারে, যেটা হলো 114। এই ছিল মোটামুটি আমাদের সাক্ষ্য আইনের 101 থেকে 114 পর্যন্ত আলোচনা। বেশি সময় লাগে নাই, মোটামুটি যারা গল্পটা প্রথম থেকে ধীরে মাথায় ছিল আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এখন আপনারা যেটা করবেন, 101 থেকে 14 পর্যন্ত আপনারা একটু মেইন বই বের করে আপনারা পড়ে ফেলবেন। আমার মনে হয় যে আহ আমার মনে হয় না যে আপনারা এখন
মানে কঠিন কোনো কিছু থাকবে। যারা পুরাতন আগে পড়ে আসছেন ভালো, নতুন কিছু তথ্য আপনারা জানলেন। একেবারে নতুন যারা, তারা আমার মনে হয় মাথায় তারা সেট আপ নিয়ে নিছেন। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য, সর্বোচ্চ চেষ্টা করি। আমি এখন এই নির্বাচনের কারণে, আপনার 2-3টা ক্লাসের কারণে আপনি একটু ডিলে হয়ে গেছেন, অলস হয়ে গেছেন। আর একটা কথা বলি,